অ্যানালিস্ট। আজকে অবসর সময়ে একটু ভাবলাম যে ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আইএফএ আইসিএমবির ইতিহাসে অন্যতম একটি ভয়ঙ্কর সাবজেক্ট, যেটিতে আসলে অনেকেই আমরা পড়তে যে একটু হিবিজিবি খাই যে আসলে আমাকে কি পড়তে হবে, সিলেবাসে কি আছে, কোন বইটা ফলো করতে হবে, তারপর হচ্ছে কোন টপিকটা আসলে কোনখান থেকে পড়লে সবচেয়ে ভালো হয়। এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা প্রায়ই একটু প্রবলেমে পড়ি, স্পেশালি যারা চাকরির পাশাপাশি আমরা পড়াশোনা করি, তাদের পক্ষে আসলেই একটু স্ক্রুটনাইজ করে পড়াশোনা করা খুব টাফ। তো আমি চিন্তা করলাম যে যদি একটি সুন্দর করে সিলেবাসের মতো করে টপিক বেসড কোন টপিকটা কোথা থেকে পড়তে হবে এরকম একটি বিগিনিং টাইপসের পরামর্শমূলক একটা ভিডিও থাকে, তাহলে উত্তরোত্তর পরবর্তী জেনারেশন থেকে শুরু করে সকলেই সেটি পাবে এবং সকলে উপকৃত হবে। তো সেই জায়গা থেকে চিন্তাতে আমি আজকে একটু সাজিয়েছি যে আসলে আইফার জন্য আমাদেরকে কিভাবে কি পড়তে হবে। আমি একটু যাই। আমি একটু প্রথমে বলি যে আইফাতে আমাদের টোটাল ৫টা প্রশ্ন থাকে। একটাতে ২০ মার্ক করে টোটাল ১০০ মার্ক আর কি। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই। এই যে কোয়েশ্চেন 1 এর যে টপিকগুলো সিলেবাসে দেওয়া আছে, A1 ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, A2 কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইথিক্যাল ইস্যুস। ওকে, এই যে A1 এটা আমাকে পড়তে হবে চ্যাপ্টার 1 থেকে। এটা কোন বই থেকে পড়বো? কায়সোর 3rd এডিশন থেকে চ্যাপ্টার 1 থেকে আমি পড়বো। দেন চলে যাই A2 কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইথিক্যাল ইস্যুস, এটা আমরা পড়বো চ্যাপ্টার 2 থেকে। ওকে, এই দুটো থিওরিটিক্যাল সাবজেক্ট থেকে আমাদের মোটামুটি 5 মার্কের মতো একটি কোশ্চেন আসে। তো এখানে আসলে আমাদেরকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা খুব ভালো করে পড়তে হবে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসগুলো ভালো করে জানতে হবে। সাধারণত একটু কেস বেসড টাইপসের একটু কোশ্চেন আসে এখানে। কনসেপচুয়াল আপনি রিলেট করতে পারছেন কিনা, আসলে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসটা এখানে কাজে লাগবে, বাট কোন ইথিক্যাল ইস্যুসগুলো এখানে আসলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেই ধরনের আসলে একটি প্রশ্ন, জাজমেন্টাল ইস্যুস এখানে থাকে। তো একটু ভালো করে পড়লে যে প্রশ্নটা সবাই মোটামুটি লিখতে পারার মতো। C1 কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটি, এইটা 2 রকমের প্রশ্ন আসে, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আসে আর একটা হচ্ছে ক্যাশ অ্যান্ড রিসিভেবলস থেকে আসে। তো ওয়ার্কিং ক্যাপিটালটা আমি কোনো চ্যাপ্টার নাম লিখি নাই, আপনি আপনার যে কোনো একটি বই, বিবিএ, এমবিএ অথবা সিএ, সিএমএ, যে কোনো সিমা, যে কোনো একটি বই থেকে আপনি পড়ে নেবেন। আমি জাস্ট একটু এতটুকু মনে করাই দিতে চাই, আসলে ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে একটি পারফরম্যান্স স্টেটমেন্ট, যেখানে কারেন্ট অ্যাসেট থেকে আমরা কারেন্ট লাইবিলিটি বাদ দিব, যে অ্যামাউন্টটা বের হবে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর অ্যান অর্গানাইজেশন। আর ক্যাশ অ্যান্ড রিসিভেবলসের জন্য আমরা চ্যাপ্টার 7টা পড়ব। আচ্ছা, C2 ইনভেন্টরি, আমি এখানে লিখে দিয়েছি হচ্ছে IS2 ইনভেন্টরি। এটা আমরা মূলত কাইসোর চ্যাপ্টার 8 এবং 9 পড়ব। পাশাপাশি আমি খুব ভালো করে বলবো যে অবশ্যই IS2 ইনভেন্টরি এই পিডিএফটা আগে ডাউনলোড করবেন, অবশ্যই আইএসটা পড়বেন। আপনি আইএফআ সাবজেক্টটা খুব ভালোভাবে প্রিপেয়ার নেওয়ার জন্য এবং সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে রিলেটেড যতগুলো আইএস আছে, আইএফআরএস আছে, সবগুলো আপনাকে ডাউনলোড করতে হবে এবং খুব যত্ন সহকারে পড়তে হবে। একদম খুব বেছে, মানে একদম ধরে 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 প্রতিটা লাইনে কি বলা আছে, প্রতিটা লাইন আপনাকে আগে আইএসটা ক্লিয়ার করতে হবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশনের জন্য যে চ্যাপ্টারগুলো বলা আছে সেই চ্যাপ্টারগুলো পড়বেন, তাহলে হচ্ছে আপনার পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি হবে। C6 হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি, যেটা আসলে মূলত বন্ড পেয়েবল নিয়ে এখানে বেশি আলোচনা হয় আর কি। আসলে মূলত বন্ডের অ্যাকাউন্টিং রেকর্ডিংটা নিয়ে এখানে আলোচনা হয় আর কি। আমরা জানি যে বন্ডের একটা অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হয়, সেই অ্যামোর্টাইজেশন শিডিউলটার আন্ডারে আসলে কোন পিরিয়ডে আপনি কতটুকু কিভাবে রেকর্ডিং করবেন সেটা নিয়ে আলোচনা করা হয়। এটা পড়বেন হচ্ছে চ্যাপ্টার 14 থেকে, চ্যাপ্টার 14 কাইসোর 3rd এডিশন চ্যাপ্টার 14। তারপর আসে C7 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা আপনি 3টা আইএফআরএস দিয়ে কভার হয়, একটা হচ্ছে IS32, IS39, যেটা IFRS 9 এখন বর্তমানে, IFRS 7। এটা আমি প্রিফার করছি, আমি নিজে পড়ছি আসলে সিএ কর্পোরেট রিপোর্টিং যে বইটা আছে অ্যাডভান্স লেভেলের, সেখান থেকে পড়ছি। এটা আপনি এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা আপনি এই সিএ কর্পোরেট রিপোর্টিং থেকে পড়লে আইএফআর জন্য হবে, অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের জন্য আপনার পড়া হয়ে যাবে একবারে। সো সেইভাবে পড়াটাই খুব ভালো। এবং অবশ্যই ওই যে একইভাবে আইএসটা ডাউনলোড করবেন, আইএসগুলো খুব ভালো করে পড়বেন। কর্পোরেট রিপোর্টিংয়ে অবশ্য
আইএস বেসড আকারে খুব সুন্দর করে লেখা আছে, খুব সুন্দর করে পড়বেন এইটা। তাইলে হচ্ছে কি আমরা যদি A1 A2 C1 C2 C6 C7 এতটুকুর প্রিপারেশন আমরা যদি নিতে পারি তাহলে কিন্তু আমার 20 মার্ক কমন পড়বে। তো আসলে এইভাবে যখন আপনি সিরিয়াল টু সিরিয়াল যাবেন এবং টপিক টু টপিক শেষ করবেন, তখন কিন্তু আপনার ভিতরে একটি কনফিডেন্স কাজ করবে যে না, আপনার সিলেবাস শেষ হচ্ছে। কারণ যেহেতু একটি সময়ের মধ্যে আমাদেরকে সিলেবাস শেষ করতে হয়, সো আমাদেরকে আসলে একটু দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। যখনই আপনি এই টপিক শেষ হবে, আপনি একটা সবুজ দাগ দিয়ে দিবেন, আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে যে না, আমি একটি সিলেবাসের 20% আমি শেষ করতে পেরেছি। দেন আমরা চলে যাব কোয়েশ্চেন টু। কোয়েশ্চেন টুতে আসে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা IS 7 দিয়ে কভার করা হয়। এটার জন্য আপনি চ্যাপ্টার 23 পড়বেন কায়েসর, এবং সেই সাথে সি এর বই থেকে পড়তে পারেন, এসএসসি এর বই থেকে পড়তে পারেন, সিমার F1 থেকে পড়তে পারেন। প্রথমত আপনি চ্যাপ্টার 23 থেকে পড়বেন এবং সাথে সাথে অবশ্যই সিমা, এসএসসি বা সি এর বই থেকে দেখবেন এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবেন। মনে রাখবেন যে এটি প্রায় সময় আসে এবং এটি অ্যান্সার করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনি অ্যান্সার করতে ব্যর্থ হলে আপনার ফেইল করার সম্ভাবনা থেকেই যেতে পারে। সো এটা এমনভাবে করবেন যাতে করে আপনার কোনোভাবেই, মানে যেভাবেই দেখ না কেন, আপনি যেন ক্যাশ ফ্লোটা খুব সুন্দরভাবে করে আসতে পারেন। সো এইটা কোয়েশ্চেন টুটা সলভ করলে আরও 20 মার্ক আপনার হয়ে যাচ্ছে, মোটামুটি 40 মার্ক আপনার হয়ে গেল। কোয়েশ্চেন থ্রিতে আমরা দেখলাম আসে যে রিপোর্টিং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যান্ড রিলেটেড ইনফরমেশন। এখানে আমাদের মোটামুটি 5টা আইএস আমাদেরকে ভালো করে পড়তে হবে। এর মধ্যে IS 8 অ্যাকাউন্টিং পলিসিস, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস অ্যান্ড ইরোর্স, যেটা চ্যাপ্টার 22 থেকে পড়বেন। তারপর IS 24 রিলেটেড পার্টি ডিসক্লোজার, এইটা আসলে সিমার বইতে খুব সুন্দর করে বলা আছে, সিমার F1 বইটা এখান থেকে পড়বেন, সি এর বই থেকে পড়বেন। সিমার বইতে খুব সুন্দর করে দেওয়া আছে এগুলা, মানে স্পেশালি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সেখান থেকে যে 7-8টা প্রশ্ন আছে, সেই 7-8টা প্রশ্ন মোটামুটি আপনি পড়লে অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবেন আসলে, যে আসলে অ্যাপ্লিকেশনটা কীরকম। সেই সাথে আপনাকে রিলেটেড আইএসটা তো পড়তেই হবে। IS 33 আর্নিং পার শেয়ার, এটার জন্য চ্যাপ্টার 16টা পড়লেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকগুলো ম্যাথ আছে এখানে, এই চ্যাপ্টার 16 আপনি ভালোভাবে কভার করলে IS 33 একদম প্রসেন্ট করুন, সব আপনার হয়ে যাবে। IFRS 5 নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল অ্যান্ড ডিসকন্টিনিউ অপারেশন, প্রথমে IFRSটা পড়বেন, দেন সিমার F1 বই থেকে প্র্যাকটিস করবেন। IFRS 8 অপারেটিং সেগমেন্ট, এইটাও সিমার F1 বই থেকে প্র্যাকটিস করবেন। তাহলে এইখানে আসলে খুব ছোট ছোট অঙ্ক আসে। আপনি 5 মার্ক করে, হয়তো 4 মার্ক করে 5টা অঙ্ক আসতে পারে, অথবা 5 মার্ক করে 4টা অঙ্ক আসতে পারে। দেখেন খুব ছোট ছোট অঙ্ক আসে, কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের আইএস রিলেটেড ডিপ নলেজ না থাকার কারণে, বা আমি একদম স্ক্রুটিনাইজ করে না পড়ার কারণে দেখা যাচ্ছে যে খুব আমি করে আসতেছি কিন্তু ভুল করে আসতেছি। সো আমাকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়তে হবে, একদম ভালোভাবে পড়তে হবে, যাতে করে ওই রিলেটেড প্রশ্ন আসলে আমি অ্যান্সার করতে পারি। কোনটা অ্যাকাউন্টিং পলিসি, কোনটা আসলে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস, আসলে ডেপ্রিসিয়েশন চেঞ্জ হলে কি হতে পারে, ইরোর হলে আমি কিভাবে আসলে ট্রিটমেন্ট দিব, এগুলো একদম খুব ভালোভাবে পরিষ্কার হতে হবে আপনাকে। প্রয়োজনে আপনি এই IS 8 রিলেটেড যতগুলো প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, সিমার বইতে, সিমার কোয়েশ্চেন বুকে বা সি এর বইতে, সবগুলো আপনি একসাথে করেন। সবগুলো একসাথে করে আপনি একসাথে সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করেন। তাহলে কি হবে, ধরেন এইটাতে আমি এরকম কেন ট্রিটমেন্ট দিলাম, পরেরটাতে কেন আমি আরেক রকম ট্রিটমেন্ট দিলাম, মানে রিলেটেডটা আপনি খুব বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্সটা কোথায়, কোন জায়গায় ডিফারেন্স আসলে কোথায় আমি ট্রিটমেন্টটা কিভাবে দিব, এটা তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের প্রশ্ন সলিউশন করার জন্য এটা সবচেয়ে ভালো উপায়। যে হচ্ছে ধরেন আর্নিং পার শেয়ারের যতগুলো অঙ্ক আছে সবগুলো প্রথমে চ্যাপ্টার 16টা আপনি শেষ করেন, তারপর প্রিভিয়াস ইয়ার ধরেন, ধরে একদম যতগুলা ইপিএস এর অঙ্ক আছে সবগুলো একসাথে করেন, করে তারপর সবগুলো প্র্যাকটিস করেন। তাহলে বুঝবেন যে আসলে কোন জায়গার ডিফারেন্সের কারণে কোথায় কোথায় আপনাকে ট্রিটমেন্ট চেঞ্জ করতে হচ্ছে। তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে। গেল কোয়েশ্চেন 3, আপনার মোটামুটি 60 মার্কের প্রিপারেশন শেষ। কোয়েশ্চেন 4কে আমরা দুই ভাগে ভাগ করা আছে এখানে, সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্রথমটা হচ্ছে IS 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনারা জানেন যে এটা আসলে সামনে চেঞ্জ হতে যাচ্ছে, IFRS 18 আসতেছে। ওইটা সম্পর্কে আপনারা ভালো করে জেনে নেবেন, সামনের হয়তো প্রশ্নবলী এবং সামনের দিনের সামনে আপনারা যারা পরীক্ষা দিবেন 2027 সাল থেকে, তাদেরকে হয়তো IFRS 18 অনুসারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। তো হয়তো ভিতরের ইনগ্রিডিয়েন্টস চেঞ্জ আসতেছে, কিন্তু আমরা জানি যে আমাদের 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের 5টা প্রিপেয়ার করতে হয়। তো ওই 5টা রিলেটেড আপনার খুব ভালো নলেজ গেইন করতে হবে, যেটা আমরা আসলে করি না। সেটা হচ্ছে আমরা নোটসটা ভালোভাবে প্রিপেয়ার করি না, যেটা খুবই গুরুত্বপূর্ণ,
সো আমি বলবো যে আপনারা যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনটা আসলে শিখবেন তারা নোটস সহকারে শিখবেন, নোটস সহকারে পরীক্ষার হলে উপস্থাপন করবেন, তাহলে আপনার পাশের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু আপনি যদি কিভাবে করেছেন সেই নোটসগুলো প্রপারলি যদি না দেন, তাহলে এক্সামিনার ধরেই নিতে পারে যে আপনার ল্যাক অফ নলেজ রয়ে গিয়েছে। তারপর আদার রিপোর্টিংয়ে আমাদের আরও দুইটা আইএস আছে, আইএস 10 যেটা পড়বেন হচ্ছে চ্যাপ্টার 24 এবং সিমার F1 বই থেকে, আইএস 37 এটা পড়বেন হচ্ছে চ্যাপ্টার 13 থেকে, তাইলে শেষ। কোয়েশ্চেন 4 আরও দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, দুইটা জিনিস, রেভিনিউ রিকগনাইজেশন, IFRS 15 খুবই গুরুত্বপূর্ণ, এইটা চ্যাপ্টার 18 পড়লে মোটামুটি কভার হয়ে যাবে, সাথে সিমার F1 বইটা পড়বেন। তারপর তারপর আছে আইএস 12 ইনকাম ট্যাক্সেস, এটা হচ্ছে চ্যাপ্টার 19 পড়লে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। চ্যাপ্টার 19-এ বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো পড়লে কভার হয়ে যাবে। কোয়েশ্চেন 5, কোয়েশ্চেন 5 এর প্রথম আছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, খুবই ফেমাস একটা আইএস, আইএস 16। আমি বলবো যে আইএস 16-এ আপনি প্রথমত পিডিএফটা ডাউনলোড করবেন, পিডিএফ ডাউনলোড করে আমরা একটা অ্যাসেটকে মানে কস্ট হিসাবে কতটুকু রিকগনাইজ করব, যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে একদম ধরে ধরে পড়বেন, একেবারে প্রতিটা লাইন মুখস্থ করে ফেলবেন। কারণ হচ্ছে কি হয় পরীক্ষা হলে, যেটা আমি ফেস করেছি, দেখা যাচ্ছে যে আমি হয়তো কোনো একটা ইনগ্রিডিয়েন্টস কস্টে অ্যাড করিনি, আমার কাছে মনে হয়েছে এটা কস্টে অ্যাড হবে না বা রিকগনাইজ হবে না, কিন্তু দেখা যাচ্ছে ঠিকই পরে সলিউশন দেখছি যে হ্যাঁ অ্যাড হবে। সো তার মানে কি আমি আইএসএ যে রিকগনাইজেশন ক্রাইটেরিয়াটা দেওয়া আছে বা যে সেটা আমি ভালোভাবে ফলো করিনি। সো এইভাবে খুব ভালো করে আইএসটা পড়ে তারপরে চ্যাপ্টার 10 এবং 11 এবং সাথে সিমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং আইসিএম এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলো করলে আপনার নলেজ ফুলফিল হয়ে যাবে। ইনট্যাঞ্জিবল অ্যাসেট আইএস 18, এটা চ্যাপ্টার 12 পড়বেন। তারপর হচ্ছে IFRS 16 লিজ, এটা পড়বেন চ্যাপ্টার 21 থেকে, চ্যাপ্টার 21 পড়লে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আসলে মূলত আইসিএমবির এই আইএফআর রিলেটেড সাবজেক্টের সিলেবাস এবং ব্রড টপিকস। সেই সাথে আমার জাস্ট অনলি অ্যাডিশন ছিল যে এটা কোনটা কোন জায়গা থেকে পড়বেন আসলে, কোন টপিকটা থেকে পড়বেন আসলে। তো প্রথম কাজ হচ্ছে আসলে আমাদের কাইসোর থার্ড এডিশনটা কিনে যে চ্যাপ্টারগুলো সেখান থেকে বলা আছে সেখান থেকে পড়া, সেখান থেকে পড়ে তারপরে আপনি অ্যাডিশনাল সি এর বই ফলো করতে পারেন, সিমার বই ফলো করতে পারেন, এসএসসি এর বই ফলো করতে পারেন, যে যত বেশি জায়গা থেকে পড়বেন তত বেশি নলেজ আপনার ক্লিয়ার হবে। প্রিভিয়াস ইয়ার থেকে ফলো করতে হবে আপনাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে হবে আপনাকে। তো আপনাকে আবার এটাও মাথায় রাখতে হবে যে আপনার সময় খুব কম, পরীক্ষার আগে আগে আপনাকে সম্পূর্ণ প্রিপারেশন নিতে হবে। সো আপনাকে মোটামুটি এই এক্সেলটা যেটা এইটাকে ধারণ করেই আপনি যদি আপনার টাইমটা মেনটেন করে চ্যাপ্টারগুলো আস্তে আস্তে ক্লিয়ার করে একটা রিভাইজে চলে যেতে পারেন, একবার পরীক্ষার আগে রিভাইজ দিতে পারেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একবার টোটালি সলিউশন পড়তে পারেন, তাহলে আপনার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট ধরেই আপনি পরীক্ষার হলে কনফিডেন্টলি যেতে পারবেন। এবং এই কনফিডেন্সটা আপনাকে অবশ্যই পরীক্ষায় যথেষ্ট ভালো মার্কস ক্যারি করার জন্য আপনাকে যথেষ্ট হেল্প করবে। তো এই ছিল আসলে আমাদের আইএফআর সিলেবাস ক্রাইটেরিয়া, বইয়ের ক্রাইটেরিয়া এবং মার্কস ডিস্ট্রিবিউশন। সো এইভাবে পড়লে, কেউ যদি এইভাবে পড়ে মার্কস অনুসারে এবং চ্যাপ্টার অনুসারে, আশা করি সে খুব ভালো করবে। সো দ্যাটস ফর আইফা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং অ্যান্ড টেকিং দ্য অ্যাডভাইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।